আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। টেনে হিচড়ে নানা চেষ্টা করে অবশেষে বাংলাদেশ দল সফল হলো। অবশেষে দে আর এবল টু বি বিটেন, এবল টু বি ডিফিটেড, অ্যান্ড দে আর এবল টু এনশিওর দ্যাট দে আর নট দ্য কম্পিটিটর অফ ইন্ডিয়া ইন দ্য ফাইনালস। যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পরাজিত হলো, যেভাবে লজ্জার হারকে বরণ করে নিল, যেভাবে বাংলাদেশ নাথিং ব্যাটিং অ্যাপ্রোচে 135-এর টার্গেট ক্রস করতে ব্যর্থ হলো, এটা ভাই চিন্তার বাইরে। একটা দলের ক্রিকেটাররা আসছেন, এসেই ছক্কা মারার চেষ্টা করছেন এবং তাদের অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে যে তারা চেস করছেন 170-80 রান। সুনীল গাভাস্কার ধারাভাষ্য কক্ষ থেকে এটাই বলেছেন। প্রথম 10 ওভারে 5টা ছক্কা মেরেছেন বাংলাদেশের ব্যাটাররা, তার মধ্যে 4 জনই আউট হয়ে গেছেন। কিন্তু এই 5 ছক্কা মারার পরেও দলের রান 60 পেরোয় না। 10 ওভার মানে 60 বলের খেলা শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 58। এই পরাজয়ের জন্য কাকে দায়ী করবেন, কাকে দায় দেবেন? অনেকগুলো রিজনস রয়েছে। যখন দলের রান 73, 5 উইকেট চলে গেছে, তখনও প্রায় 7 ওভারের খেলা বাকি রয়েছে। ক্যাপ্টেন জাকের আলী যেই শটটা খেললেন, যেভাবে আউট হলেন, স্ট্যাম্প ছেড়ে দিলেন, লেগ স্ট্যাম্পেরও 1 ফিট দূরে চলে গেলেন, আর বল হচ্ছে অফ স্ট্যাম্পের মোটামুটি 24 ইঞ্চি দূরে। জোর করে ব্যাট চালিয়ে যেভাবে ক্যাচ তুলে আউট হয়ে গেলেন, তিনি কি করতে চাইছিলেন কেউ বুঝলো না। অথচ ওই জায়গাটায় শামীম হোসেন পাটোয়ারির সাথে জাকের আলী অনেকের আরো অন্তত 3টা ওভার ক্রিজে থাকাটা মহা গুরুত্বপূর্ণ ছিল। খেয়াল করে দেখুন, তাওহিদ হৃদয় 10 বলে 5 করেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ জিতিয়েছেন, আমরা একদম তাকে মাথায় তুলেছি। এরপরে তাওহিদ হৃদয় যেন সবকিছু করার, অন্তত নেক্সট 10 ম্যাচেসে করার ফ্রি লাইসেন্স পেয়ে গেছেন। আগের বলে শাহিন শাহ আফ্রিদির আগের বলে অলমোস্ট সাইফ হাসানকে রান আউট করে দিচ্ছিলেন, তার পরের বলে ছক্কা মারতে গেলেন, তিনিও আউট। শাক মাহিদিকে নাম্বার 4-এ নামানো হলো। বাংলাদেশের ব্যাটার একজন কম, দ্রুত 2 উইকেট চলে যাওয়ার পর নাম্বার 4-এ কে নামবে? তাওহিদ হৃদয় তো প্রমোটেড টু নাম্বার 3, লিটন কুমার দাস নেই। তিনিও যখন আউট হলেন, ওই একই তাগিদ, ছক্কা মারতে হবে, হিরো হতে হবে, সুপার হিরো হতে হবে, একাই ম্যাচ জেতাতে হবে, নায়ক হতে হবে। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিমকে বসিয়ে রেখে তাকে আজকে যে সুযোগটা দেয়া হলো, সেই সুযোগ তিনি এমন ভাবে কাজে লাগালেন, জিরোর বিশ্ব রেকর্ড গড়ার পথে কোনোভাবেই যেন কেউ তাকে আটকাতে না পারে। এরকম একটা সিচুয়েশন যেখানটায় আমাদের বোলিং ডিপার্টমেন্ট পাওয়ার প্লেতে পাকিস্তানকে অ্যালাউ করলো মাত্র 27 রান দিতে, যেখানে আজকে 3 পরিবর্তনের একাদশে ফেরা তাসকিন আহমেদ বোলিং ইনিংসের প্রথম ওভারই উইকেট নিয়ে নিলেন, সাহিবজাদা ফারহান ফিরে গেলেন। দ্বিতীয় ওভারে শাক বোল করতে এসলেন, শাকের প্রথম ওভারই উইকেট, এবং বাংলাদেশের প্রথম 2 ওভারই পাকিস্তানের 2 উইকেট নেই। সেই সিচুয়েশন থেকে শুধু মনে হচ্ছিল যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের যেন কোচের দায়িত্বে চলে গেছেন উৎসবের জাহিদ হাসান। এত কিপ্টে বোলিং, পাকিস্তান ব্যাটিং লাইন আপ কাঁপছে। 10 ওভার শেষে দলটার স্কোর দাঁড়ালো 46। অর্থাৎ আমরা যদি বল হিসাব করি, 10 ওভার 60 বল, পাকিস্তানের রান 60 বল থেকে আরো 14 কম। বাংলাদেশ যেই দলটা 10 ওভার শেষে 58 করেছিল, পাকিস্তানের সেই সিচুয়েশনে ছিল 46। যেই বাংলাদেশ শেষ পর্যন্ত 135 ক্রস করতে পারলো না, সেই পাকিস্তান প্রথম 10 ওভারে 46 করা পাকিস্তান, প্রথম 10 ওভারে 46 রানে 4 উইকেট হারানো পাকিস্তান, টপ 4 ব্যাটার হারানো পাকিস্তান, শেষ 10 ওভারে তুলল 89 রান। সেখান থেকেও যেন বাংলাদেশ কোনো শিক্ষা নিল না যে তাদের আগের ইনিংসে যেই দলটা ব্যাট করলো, ধ্বংসস্তূপ থেকে যারা একটা চ্যালেঞ্জিং টোটাল বাংলাদেশের দিকে ছুড়ে দিল, কোন অ্যাপ্রোচে তারা খেললো, সেটাও যেন বাংলাদেশের ক্রিকেটাররা ওই 11 ক্রিকেটার মাঠে থেকেও দেখেন নাই। জাকের আলী অনেক পাকিস্তানকে অ্যালাউ করার ক্ষেত্রে, এত রান করার ক্ষেত্রে, কিংবা বাংলাদেশকে চেপে ধরার ক্ষেত্রে ব্যাটিং ইনিংসে অনবদ্য একটা ভূমিকা পালন করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটে বলের সংযোগ করতে পারছিলেন না, ক্যাপ্টেন হয়ে গেছেন, ছক্কা মারা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে আজকে অনেক জায়গায় দেখলাম যে রেডি প্রোডাক্টের অনেক প্রশংসা হচ্ছে। 18তম ওভারে নিয়ে আসা হলো বোলিং করার জন্য শাক মেহেদীকে। যখন পাকিস্তানি ব্যাটাররা থিতু হওয়ার চেষ্টা করেছে, যখন পাকিস্তান তাদের ইনিংস বিল্ড আপের চেষ্টা করছে, এবং যখন আক্ষরিক অর্থেই শাক মাহাদির বল খেলতে প্রবলেমে পড়ছে, ঠিক সেই শাক মাহাদিকে রাখা হলো 18তম ওভার পর্যন্ত। সেই ওভারে এসে তিনি 13 রান দিলেন। খেয়াল করে দেখুন বাংলাদেশের ক্যাচিং, বাংলাদেশের ফিল্ডিং, শুরুতে অসাধারণ পয়েন্টে রিশাদ ক্যাচ নিলেন, তাসকিনের বলে সেই ক্যাচে বাংলাদেশ নামে একটা দারুণ উড়ন্ত মোমেন্টাম পেল। পরের ক্যাচটাও
মিরনে রিশাদের অসাধারণ ক্যাপচার, এরপর রিশাদ সপ্তম আর নবম ওভারে এসে নিজেই 2 উইকেট নিলেন। ফাকর জামান যখন ডেঞ্জারাস হওয়ার চেষ্টা করছিল কিংবা তালাতকে ফেরানো, বাংলাদেশকে দারুণ একটা মোমেন্টাম দেয়া, পাকিস্তানের স্কোর 100 ছুতে পারবে কি পারবে না পুরো জায়গায় এই কনফিউশনটা ক্রিয়েট করার ক্ষেত্রে হি প্লেড আ বিগ রোল। প্রথম 2 উইকেট পতনে 2টা ক্যাচ তার, পরের 2 উইকেট নিয়েছেন তিনি নিজেই। রিশাদ হোসেন যেই মোমেন্টামটা ক্রিয়েট করেছিলেন পরবর্তী সময় সেটাকে ক্যারি আউট করেছে তাসকিন আহমেদরা। শেষ পর্যন্ত শেষ 10 ওভারে 89 তোলার ক্ষেত্রে কখনো ক্যাচ ছেড়েছেন শাক মাহেদি, কখনো ক্যাচ ছেড়েছেন পারভেজ হোসেন ইমন, কখনো 2 ব্যাটসম্যান একই প্রান্তে চলে যাবার পরও ফিল্ডার যেন দেখছিলেন না যে থ্রোটা কোথায় করতে হবে। শাহিন শাহ আফ্রিদি লাইভ পাবার পর আরো প্রায় 20টা রানের কাছাকাছি যোগ করলেন। বাংলাদেশের এগেনস্টে এই রানগুলোই আসলে শেষ পর্যন্ত ডিসাইডার হয়ে গেল। ভাবতে পারুন 2018 সালের পর এশিয়া কাপে আরো একটা ফাইনাল খেলার দ্বার প্রান্তে থেকেও ডু অর ডাই ম্যাচে সেমিফাইনাল বলা হচ্ছে, অঘোষিত সেমিফাইনাল, সেরকম একটা মোমেন্টামে থাকার পরও এই বাংলাদেশ শেষ পর্যন্ত পারলো না। শুধুমাত্র দলের থেকে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সুপার হিরো হবার প্রবণতা ডুবিয়ে দিল পুরো দলকে। বাংলাদেশের ব্যাটিং দেখে যে কেউ ভরকে যেতে পারে। পাকিস্তানের রানস কত সেটা যদি আপনি জাস্ট হাইড করে রাখেন অথবা এমন কাউকে জিজ্ঞেস করেন যে প্রতিপক্ষ কত রান করেছে, দেখার দরকার নেই বাংলাদেশ এভাবে ব্যাট করেছে। স্ট্যাম্প থেকে সরে গেছে, ছক্কা মারতে গেছে, তুলে মেরেছে, ক্যাচ দিয়ে আউট হয়েছে। রিভার্স করতেই হবে আমার প্রিয় শামীম হোসেন পাটোয়ারিকে, তিনি থাকলেই হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। করতেই হবে। বোঝা যাচ্ছিল যে পরের বলটা শাহিন শাহ আফ্রিদি স্লোয়ার মারবেন। ধারাভাষ্যকাররা বলছেন, কোচের অ্যাপ্রোচ বলছে আমার ব্যাটার যে প্রান্তে ফেস করবেন শাহিন আফ্রিদিকে, তিনি রিভার্স করতে গেলেন। এই যে একটা সিচুয়েশন, এই যে স্বপ্নভঙ্গ, এই যে এককভাবে হিরো হবার চেষ্টা, এটা আসলে বাংলাদেশ দলকে কখনো বড় করে নাই। মনে আছে মুশফিক মাহমুদুল্লাহ তীরে এসে তরি ডুবিয়েছিলেন ভারতের এগেনস্টে, শেষ পর্যন্ত বাংলাদেশ ওই ম্যাচটা জিততে পারে নাই। সহজ জয় বাংলাদেশ পায় নাই, সবাই সুপার হিরো হতে চায়। জাকের আলী অনেক খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচটায় যেই সময়টায় তার এবং শামীম পাটোয়ারি থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্যাপ্টেন হিসেবে খেলছেন, দায়িত্বের জায়গাটা কত বেশি ভাস্ট, একটা বারের জন্য ফিল করলেন না যে তিনি যে আগলি শট খেলে আউট হলেন, পুরো বাংলাদেশকে আসলে এই শটটাই ডোবানোর জন্য যথেষ্ট ছিল। তানজিম সাকিবের ব্যাটিং দেখে আমার আফসোস হচ্ছিল একটা পর্যায়ে, জানেন, যে আসলে অন্যরা যেভাবে খেলছিল, সাকিব যে অনেক অনেক কিছু করে ফেলছে, ব্যাপারটা এরকমটা না। অন্যরা যেভাবে খেলছে তানজিম সাকিব হয়তো তাদের খেলাটা দেখেন নাই, বিরক্ত হয়ে। পারভেজ হোসেন ইমন 0-তে ফিরে যান। তাওহিদ হৃদয় সফলতার পর টানা ব্যর্থতার বৃত্তে নিজেকে বন্দী করেন। জাকের আলী অনিক আবারও তার ক্যারেক্টার শো করলেন। নুরুল হাসান সোহান কিছু রান করেছেন কিন্তু কখনো কনভিন্সিং মনে হয়নি তাকে। শামীম হোসেন পাটোয়ারি কি অসাধারণ খেলছিলেন, বাংলাদেশের লাস্ট হোপ ছিলেন তিনি, যেভাবে আউট হয়ে ফিরে গেলেন। শাহিন শাহ আফ্রিদি সবচেয়ে ডেঞ্জারাস বোলার, তাকে চার্জ করতেই হবে আমার তাওহিদ হৃদয়কে। এই যে প্রবণতা, 135 আমরা ক্রস করতে গিয়ে 170 রানের টার্গেটে ব্যাট করছি, এমন ধরনের ব্যাটিং প্রবণতা, এটা আসলে বাংলাদেশকে স্বপ্নের জায়গাটায় পৌঁছতে দিল না। কিছুই বলার নেই। ম্যাচ যদি আপনি হারতে চান, এরকম কিছু মেন্টালিটি ক্রিকেটারকে দলে রাখবেন, তারা মাঝে মাঝে জেতাবে ঠিকই, কিন্তু যে জায়গাটা আসলে আপনাকে জেতানোর দরকার সেখানটায় জায়গা মতো হারিয়ে দেবে। আজকের ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথাই ছিল। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে অঘোষিত সেমিফাইনালে যতটা পাকিস্তানের পারফরমেন্সের কারণে হেরেছে, তার থেকে তারা অনেক বেশি হারার চেষ্টা করে হেরেছে। কি অনবদ্য চেষ্টা! এই চেষ্টাটা যদি জেতার জন্য হতো, আজকে হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারত। সবাই ভালো থাকবেন।